বাড়িটা একেবারে শ্মশানের ধারে। আগে শ্মশান এখানে ছিল না। জংলি নদী যেখানে ভুবনপুরের কাছে বাঁক নিয়েছে সেইখানে ছিল। জংলি নদী বড় অস্থির, প্রতি বছর ঠাঁই বদল করে। সরতে সরতে এখন এখানে চলে এসেছে, তাই শ্মশানও সরে এসেছে। বাড়িটা একেবারে খালি। চেহারা দেখে মনে হয় বহু বছর ধরে কেউ এখানে থাকে না। দরজা জানলা অনেকগুলোই ভেঙে পড়েছে, দেয়াল নোনা ধরা, বিবর্ণ। পাড়ার সবাই বলে বাড়িটাতে নাকি ভূতের উপদ্রব আছে। ঘরের জানলা দরজাগুলো খটখট করে খুলে যায়, আর ভেতর থেকে ভেসে আসে হো হো করে অট্ট হাসি। যারা রাত বিরেতে মরা নিয়ে শ্মশানে আসে তারা অনেক কিছুই দেখেছে। জল জলে দুটি চোখ বেলগাছ থেকে সর সর করে নেমে বাড়ির দেয়ালে মিলিয়ে গেল। বিশেষ কাজ ছাড়া পাড়ার লোকেরা সন্ধ্যার পর এদিকে হাঁটে না। আমি শহরের ছেলে, পরীক্ষার ছুটিতে মামার বাড়ি এসেছি। শহরে ভূত প্রেতের অস্তিত্ব কম বলেই বোধ হয় ভূত আমাকে বিশেষ একটা নাড়া দেয় না। সঙ্গী জুটে গেল ঘোষদের বাড়ির রতনদা। সেও কাকার বাড়ি বেড়াতে এসেছে শহর থেকে, কলেজের ছাত্র। একদিন দুজনে জংলির ধারে বসে গল্প করছি। এমন সময় গ্রামের ছুতোর মিস্ত্রি নেপার সঙ্গে দেখা। বয়স হয়েছে নেপার, কিন্তু এখনো শরীরে অসুরের শক্তি। হাতের কাজও খুব চমৎকার। আমাদের দেখে বলল, কি গো দাদা বাবুরা, হাওয়া খাচ্ছ? তো আর ওদিকে যেও না, সন্ধ্যা হয়ে এসেছে, এবার বৃন্দাবন বাবু বের হবেন। আমি কৌতূহল চেপে রাখতে পারলাম না। কে বৃন্দাবন বাবু? নেপা দুটো হাত জোর করে কপালে ঠেকিয়ে বলল, রাম 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 রাম, নাম করলাম, কি জানি বড়াতে কি আছে। ওই যে উকিল বাবু গো, ওই মল্লিক বাড়ির মালিক। সেই পোড়ো বাড়িটার নাম যে মল্লিক বাড়ি সেটা জানা ছিল, তাই বললাম, ও বাড়ির মালিক তো বেঁচে নেই। নেপা চাপা গলায় বলল, বেঁচে আছেন আমি কখন বললাম? রতনদা বলল, তবে এই যে বললে বেড়াতে বের হবেন। না, তোমরা একবারে কচি ছেলে, বেঁচে না থাকলে বুঝি বেড়ানো যায় না? ওদের তো সূক্ষ্ম শরীর, দেখা যায় না। তাও কিছু নেই, দেখবে বাতাসে শুকনো পাতার স্তূপ ঘুরপাক খেতে খেতে এগিয়ে চলেছে। বুঝবে বুঝবে তারা চলেছেন। অবশ্য মাঝে মাঝে শরীর নিয়েও দেখা দেন। অবসর রাতে অনেকে দেখেছেন গাউন পরে বাগানে পায়ে জারি করছেন। না, আমরা আর তর্ক করলাম না। তাহলে নেপার মুখ থেকে আসল কাহিনীটাই শোনা যাবে না। তাই বললাম, আচ্ছা, বৃন্দাবন বাবু মারা গেলেন কি করে? নেপা এদিক ওদিক চেয়ে ফিস ফিস করে বলল, অপঘাতে। না হলে এই অবস্থা হবে কেন? আমরা আর কিছু বললাম না। নেপা যেভাবে চেপে বসলো তাতে বুঝতে পারলাম সে নিজের থেকেই সবকিছু বলবে।
নিপা বলে চলল, বৃন্দাবন বাবুকে মেরে ফেলা হয়েছিল। ভোরবেলা বাগানের মধ্যে পাওয়া গিয়েছিল, পিঠে বর্ষা বেঁধা। বর্ষা? হ্যাঁ, কে এই কাজ করেছিল অনেকেই জানতো, কিন্তু পুলিশ অনেক খুঁজেও তার পাত্তা পায়নি। সে কি? হ্যাঁ তাই, সবাই জানতাম এ হারু সর্দারের কাজ, বিখ্যাত ডাকাত হারু সর্দার। ডাকাত বৃন্দাবন বাবুকে মারতে যাবে কেন? পুরানো দিনের বিস্তৃত প্রায় ঘটনা মনের মধ্যে সাজিয়ে নিয়ে ন্যাপা বলল, তাহলে শোনো, ডাকাতি করার সন্দেহক্রমে হারু সর্দার ধরা পড়ল। বৃন্দাবন বাবু তখন সরকারি উকিল। হারুর যাতে জেল হয় তার জন্য প্রাণপণ চেষ্টা করেছিল। 5 দিন ধরে চোখাচোখি সাবাল, কাঠগড়ার মধ্যে বন্দি হারু সিংহের মতো ফুলে ফুলে উঠেছে। সবাই বুঝতে পেরেছিল আর ওরা নিস্তার নেই, 2 বছর জেল হবে নিজ্ঞাত। কিন্তু কোথা দিয়ে যে কি হয়ে গেল, জজ সাহেব হারুকে বেকসুর খালাস করে দিলেন। রায় বেরোবার ঠিক পরের দিন বৃন্দাবন বাবু কত, সেই থেকে বৃন্দাবন বাবু বাড়ি ছেড়ে আর কোথাও যাননি, এখানেই ঘোরাফেরা করেন। আমি এখন আসি। কাহিনী শেষ করে ন্যাপা উঠে পড়ল। আমরা দুজনে চুপচাপ বসে। চারিদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে। দূরে বার কয়েক শেয়ালের ডাক শোনা গেল। মল্লিক বাড়ির বিরাট কাঠামোটা দৈত্যের মতো দাঁড়িয়ে রয়েছে। নিস্তব্ধতা ভঙ্গ করে রতনদাই প্রথম কথা বলল, নিপা মিস্ত্রি নিঘাত গাঁজা টাজা খায়, এমন একটা আষাঢ়ে গল্প দিব্যি বানিয়ে বলে গেল, একটু মুখে আটকালো না। ঠিকই বলেছ রতনদা, মরা উকিল এখনো তার বাগানে পায়েচারি করে হাওয়া খায়। রতনদা উঠে দাঁড়ালো, তারপর বলল, আমরা নিজের চোখে বৃন্দাবন অনুকূলকে দেখতে চাই, কি বলি? আমি রাজি। ছেলেবেলা থেকেই ডান পিঠে বলে আমার সুনাম ছিল। শহরে বিশেষ সুবিধা করতে পারতাম না, কিন্তু ছুটিতে দিদির শ্বশুর বাড়ি বারাসাত গিয়ে পুকুরের জল তোলপাড় করে গাছের ফল পাকুড় ছিঁড়ে প্রতিবেশীদের ত্রাস হয়ে উঠতাম। ঠিক হয়ে গেল, আমি আর রতনদা দুজনে ওই মল্লিক বাড়িতে একটা রাত কাটিয়ে আসব, আমাবস্যার রাত। বাড়িতে দুজনেই কিছু বললাম না, বললে আপত্তি করত, যেতে দিত না। ভাগ্যক্রমে জুৎসই সুযোগও জুটে গেল। খবর পেলাম জঙ্গলির ওই পারে দেউলপুরে যাত্রা হবে। শহরের দল, কলকাতার বিখ্যাত যাত্রা। সারা রাত যাত্রা শুনে পরদিন ফিরব, এই বলে বাড়ি থেকে বের হলাম। কথা মতো গ্রামের শিব মন্দিরের সামনে দুজনে যখন দেখা করলাম, তখনও সন্ধ্যা হয়নি। রতনদা বলল, আলো থাকতে থাকতে চল মল্লিক বাড়ির মধ্যে ঢুকি। ভূতপ্রেত নেই জানি, কিন্তু সাপ খোপ তো থাকতে পারে।
মল্লিক বাড়ির গেট বরাবর যখন গিয়ে পৌঁছালাম তখনও অল্প আলো রয়েছে। অবশ্য চারিদিকে ঝাঁকড়া গাছপালা থাকায় জায়গাটা বেশ অন্ধকার। গেট পার হওয়ার সঙ্গে সঙ্গে তক তক পেকে উঠল। মনে হলো পায়ের কাছ থেকে সর সর করে কি যেন একটা সরে গেল। রতনদা হাতের টর্চটা জ্বালালো। খুব কমজোর বাতি, কিছুই দেখতে পেলাম না। ঘন ঘাসে সামনের পথ আবৃত। চল এগোই বলে রতনদা এগিয়ে চলল, পেছন পেছন আমি। সদর দরজায় একটা তালা ছিল বটে, কিন্তু বহুদিনের অব্যবহারে মরচে পড়ে তাতে আর কোনো জোর ছিল না। হাত দিয়ে মোচড় দিতেই তালা খুলে গেল। আমরা ঘরের ভেতরে ঢুকলাম। দাঁড়া। রতনদার নির্দেশে দাঁড়িয়ে পড়লাম। কাঁধের ব্যাগ থেকে একটা দেশলাই আর একটা মোমবাতি বের করে রতনদা জ্বালাল। স্বল্প আলোয় দেখা গেল ঘরের কোণে একটা তক্তপোষ, আর এক কোণে স্তূপাকার বই। পেছনে আর কি আছে বাতির ক্ষীণ দীপ্তিতে দেখা গেল না। এটা বোধহয় বৃন্দাবন উকিলের বসার ঘর। তুই এ ঘরেই থাক, আমি পাশের ঘরটা একবার দেখে আসি। আমি তক্তপোষের ওপর বসলাম। রতনদা গেল পাশের ঘরে। পাশের ঘরে যাওয়ার কৌতূহল আমারও ছিল, কিন্তু ঘরের মেঝেতে ধুলোর পরিমাণ দেখে ঘোরাফেরা করার ইচ্ছা সংবরণ করলাম। একটু পরেই রতনদা ফিরে এল, বলল, না রে, পাশে একটা ছোট ঘর আছে, সেখানে শোয়া চলবে না। আজ দুজনে এই তক্তপোষেই শোবো, কেমন? ব্যাগ থেকে একটা চাদর বের করে রতনদা তক্তপোষের ওপর সেটাকে বিছিয়ে দিল। বাতাসে বাতিটা কাঁপছে, টর্চটা জ্বালাও না। বেশি ব্যাটারি নেই, টর্চটা পরে দরকার হতে পারে। দুজনেই খেয়ে বেরিয়েছিলাম, কাজেই খাওয়ার প্রশ্ন নেই। এখন শুধু বৃন্দাবন মল্লিকের অপেক্ষা। রতনদা, তোমার ব্যাগে কি কি আছে? টর্চ আছে, দড়ি আছে, একটা ছোড়াও আছে। জানি না এসব লাগবে কিনা। আমি তার উত্তরে কি একটা বলতে গিয়েই থেমে গেলাম। বাইরে ঝড় উঠেছে। গাছের ডালপালাগুলো আছড়ে পড়ছে খোলা জানলার ওপর। কিরে, ভয় পাচ্ছিস নাকি? ভয় আবার কিসের? কাল বৈশাখীর ঝড় উঠেছে, ঘুমটা ভালোই হবে, অবশ্য যদি বৃষ্টি আসে। টর্চটা জ্বালিয়ে রতনদা হাত ঘড়িটা দেখে বলল, 7:30। আয় শুয়ে পড়া যাক। বলা যায় না, মাঝরাতে যদি জাগতে হয়। দুজনে শুয়ে পড়লাম। শোয়ার একটু পরেই রতনদার নাক ডাকা শুরু হল। আমার কিন্তু ঘুম এলো না। চুপ করে শুয়ে রইলাম। হঠাৎ রতনদার নাসিকাধ্বনি ছাপিয়ে আর একটা করুণ আর্তনাদ শোনা গেল। কে যেন উচ্চ স্বরে কাঁদছে। আমি উঠে বসলাম। এমন হতে পারে কেউ মারা গেছে।
শ্মশানে তার কোনো আত্মীয় কাঁদছে না, কিন্তু এই যেন শিশুর কান্না। আর খুব কাছ থেকে ভেসে আসছে এই ক্রন্দনধ্বনি। রতনদা, রতনদা, রতনদা! জোরে ঠেলা দিতে রতনদা উঠে পড়ল। ঘুম জড়ানো গলায় বলল, কি রে, কি হয়েছে, কি হয়েছে? ওই কে কাঁদছে শোনো, খুব কাছে বলে মনে হচ্ছে। রতনদা কিছুক্ষণ মন দিয়ে শুনে এসে উঠল, বলল, তুই কি প্রথম গায়ালি নাকি? ও তো শকুনের বাচ্চার কান্না। শ্মশানের গাছের গাছে শকুনের বাসা হয়, জানিস নি? কথা শেষ করেই রতনদার পতন আর নিদ্রা। ভীষ্মের যেমন ইচ্ছা মৃত্যু ছিল, রতনদার তেমনই ইচ্ছা নিদ্রা। কি আর করা যাবে, আমিও শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম। মোমবাতিটা কখন এক সময় নিভে গেছে। রতনদার টর্চটা নিজের বালিশের তলায় রেখেছি, যদি দরকার হয়। এখন রাত নিশ্চয়ই অনেক, বৃন্দাবন মল্লিকের দেখা নেই। মুখে মুখে কত যে অলিক ভৌতিক কাহিনী রটে, এটাই তার প্রকৃষ্ট প্রমাণ। আমরা একেবারে বৃন্দাবন মল্লিকের আস্তানার মধ্যে ডেরা বেঁধেছি, তবু কিছু হচ্ছে না। দিব্যি অক্ষত দিয়ে তো রয়েছে দুজনে। চমকে মুখ ফেরালাম, শব্দটা পাশের ঘর থেকে আসছে। এক দৃষ্টি দেখতে দেখতে মেরুদণ্ড বেয়ে একটা শীতল প্রবাহ অনুভব করলাম। গায়ের লোমগুলো আড়া হয়ে উঠেছে, কপাল বেয়ে ঘামের ধারা গড়িয়ে পড়ছে। হাত থেকে যে রতনদাকে ডাকবো, সে জোরও পাচ্ছি না। সমস্ত দেহ নিস্তেজ, অসাড়। ন্যাপা মিস্ত্রি যা বলেছিল ঠিক তাই। খুব অস্পষ্ট, কিন্তু দেখতে বিশেষ অসুবিধা হচ্ছে না। বড় বড় গোলাকার দুটি চোখ রাত্রে যেন জ্বলছে। সেই জ্বলন্ত কটাক্ষ আমার উপর ন্যস্ত। গায়ে কালো গাউন, জানালার একদিক থেকে আর একদিক পর্যন্ত বৃন্দাবন মল্লিক জ্বলে বেড়াচ্ছে। মাঝে মাঝে থামছে, হয় তার শান্তিপূর্ণ আস্তানার উৎপাতকারীদের দেখছে রক্তচক্ষু মেলে, আবার হাঁটছে শব্দ করে। অমাবস্যা, আকাশে চাঁদ নেই, শুধু এক মুঠো তারা। নিষ্প্রভ আলো এসে ঘরের মধ্যে পড়েছে। দুটি চোখ যেন ক্রমেই আমার দিকে এগিয়ে আসছে। বৃন্দাবন মল্লিক এইবার শাস্তি দেবে। হারু সর্দার তাকে জখম করেছে, হারু সর্দারকে মেরে সে তার প্রতিশোধ নিতে পারত, কিন্তু ভূতের প্রতিহিংসা নেওয়ার পদ্ধতি বড়ই বিচিত্র। তাদের যত রাগ যারা তাদের আস্তানায় হানা দেয় তাদের ওপর। আরো এগিয়ে আসছে দুটো চোখ, আর নিস্তার নেই। চিৎকার করে উঠেছিলাম, তারপর কিছু নেই। যখন জ্ঞান হলো তখন ভোর হয়েছে। জানালা দিয়ে রোদ এসে পড়েছে। উঠে দেখি রতনদা চিৎ হয়ে শুয়ে, অস্বাভাবিক মুখের অবস্থা, জিভটা একটু বেরিয়ে পড়েছে। সর্বনাশ,
রতনদা মল্লিক বাড়িতে আসার মতলব দিয়েছিল বলে বৃন্দাবন মল্লিক বুঝি তাকেই শেষ করে দিল। রতনদার দেহ ধরে নাড়া দিতে দিতে চেঁচিয়ে কেঁদে উঠলাম, রতনদা, রতনদা, রতনদা কোথায় চলে গেল? রতনদা, রতন। রতনদা ধর্মর করে বিছানার উপর উঠে বসলো। কি রে, সারের মতো চেঁচাচ্ছিস কেন? কোথায় আবার যাবো? ঘুমোচ্ছিলাম তো। ঘুমাচ্ছিলে? এইভাবে লোকে ঘুমায়? আমি একটু দাঁত মুখ সিটকে ঘুমাই। কেন, কি হয়েছে? যা হওয়ার তাই হয়েছে। কাল রাতে বৃন্দাবন মল্লিক এসেছিল। বৃন্দাবন মল্লিক? হ্যাঁ, বড় বড় আগুনের ভাঁটার মতো চোখ, রঙে গাউন, এদিক ওদিক করছিল আর কটমট করে চেয়েছিল আমার দিকে। বয়স কম বলে বোধ হয় ছেড়ে দিয়েছে। কি রে, তুই আজকাল নেশা ভাঙ করছিস নাকি? হ্যাঁ, তোমাকে ছুঁয়ে বলছি রতনদা, এক বর্ণও মিথ্যা নয়। রতনদা ভ্রু কুঁচকে কিছুক্ষণ কি ভাবলো, তারপর বলল, আমার এই এক সর্বনাশে ঘুম হয়েছে। ঘুমিয়ে পড়লে আর জ্ঞান থাকে না। পরীক্ষার হলে ইংরাজি পরীক্ষার দিন খাতার উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। কাঠ ধাক্কা দিয়ে যখন ঘুম ভাঙালো তখন সময় পার হয়ে গেছে। আমার এসব ভালো লাগছিল না। কেবল রাত্রের সেই বিভীষিকার দৃশ্যটা ঘুরে ফিরে চোখের সামনে ভাসছিল। বললাম, এ ভুতুড়ে বাড়িতে আর নয়, এখনো আমার গা ছমছম করছে। চলো চলো, বাড়ি যাই, বাড়ি যাই। রতনদা উঠে দাঁড়ালো। দাঁড়া, দিনের আলোয় ঘরগুলো ভালো করে একবার দেখে নিই। ঘরের এ কোণ ও কোণ দেখল রতনদা। বইগুলোর ওপর মাকড়সার জাল, মেরামতে ছাদ বোধহয় ফুটো হয়ে গিয়েছে। দেয়ালে দেয়ালে জলের ধারার চিহ্ন। রতনদা নিচু হয়ে তক্তপোষের তলাটাও দেখল। নিচে কিছু নেই। তারপর পাশের ঘরে চলে গেল। একটু পরেই রতনদার উচ্চ হাসির শব্দ কানে এলো। আমি জিজ্ঞেস করি, কি হলো, এত হাসির কি পেলে? রতনদা হাসতে হাসতেই বলল, আরে এই যে তোর বৃন্দাবন মল্লিক এখানে বসে। সে আবার কি? বলতে বলতে পাশের ঘরের চৌকাঠে গিয়ে দাঁড়ালাম। কোণের দিকে চোখ ফিরিয়েই আমি অবাক। একটা ছেঁড়া গাউন গায়ে জড়ানো, আগুনের মতো দুটো চোখ আমাদের দিকে চেয়ে রয়েছে। একটা বিরাট আকারের পেঁচা। কিভাবে যেন ছেঁড়া গাউনটা তার গায়ে জড়িয়ে গেছে। হাজার চেষ্টা করেও বেচারি সেটাকে খুলতে পারেন। সেই নিয়েই দিন কাটাতে হচ্ছে তাকে। রাতের বৃন্দাবন মল্লিকের স্বরূপ জানতে পেরে আমিও রতনদার সাথে গলা মিলিয়ে হেসে উঠলাম।